বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার, সংসদে অর্থমন্ত্রী। জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পাস। এবং সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। আজ জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে অর্থমন্ত্রী এসব কথা জানান। বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রভাব এসে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও, যার জন্য এই খাতে সরকারকে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে, যা বাজেট ও রিজার্ভ দুটির উপরই চাপ তৈরি করবে। তবে সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পরামর্শ দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। এ সময় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন ও নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ সরকার হাতে নিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রভাব ফেলবে। সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026 পাশ হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজকে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল 3:30টায় সংসদে অধ্যাদেশটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধ্যাদেশটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এ সময় সংসদ সদস্যরা হ্যাঁ বিলের পক্ষে সম্মতি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি করে। আজ সেই অধ্যাদেশ সংসদে পাশ হলো। এর আগে গত 12ই মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান এই অধ্যাদেশ উপস্থাপন করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 রহিত করে সাইবার সুরক্ষা বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিধান প্রণয়নের লক্ষ্যে এই বিল আনা হয়। শুক্রবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাশ হয়। শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি সাইবার সুরক্ষা বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সাইবার সুরক্ষা বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বেলা 11টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা 12 এপ্রিলের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2,000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্যে থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বানও জানান তিনি। আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সবকিছুই রয়েছে। এগুলো সবকিছুই বিবেচনা করবে দল। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশে তিনি এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনে হামলা ও অনিয়মে জড়িতদের মধ্যে কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। মিয়া গোলাম পারওয়ার বলেন, গতকালের নির্বাচন আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, গণভোটে জনগণের রায়কে বিএনপি সরকার গঠনের পর উপেক্ষা করেছে। রাজনৈতিক সংকট সংসদে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে, সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। সপ্তাহ ঘুরে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। মাংস থেকে সবজি, সবকিছুতেই যেন লেগেছে গ্রীষ্মের হাওয়া। তবে আয় না বাড়ায় ক্রয়ের সংযত হচ্ছেন ক্রেতারা। আর প্রতিবারের মতো মূল্য বৃদ্ধির জন্য বিক্রেতারা দেখাচ্ছেন নানা কারণ। সহকর্মী হৃদয় খানের ছবিতে আমার তৈরি রিপোর্টে থাকছে বিস্তারিত। চৈত্রের শেষে কাঠফাটা রোদে অতিষ্ঠ নগর জীবনে শুক্রবার মানেই কাঁচা বাজারে দর কষাকষির যুদ্ধ। আর প্রতি সপ্তাহেই রাজধানীর কাঁচা বাজারগুলো যেন হয়ে ওঠে অর্থনৈতিক টানাপোড়েন আর দামদরের নতুন যুদ্ধ ময়দান। এর ব্যতিক্রম দেখা যায়নি চলতি সপ্তাহেও। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আমিষ থেকে নিরামিষ সবখানে উঁচু অর্থনীতির পারদ। মাংসের বাজারের উত্তাপ থেকে বাঁচতে সবজি বাজারে গিয়েও স্বস্তি পাচ্ছেন না নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। তারা বলছেন, সপ্তাহান্তে সবজি ভেদে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। দাম তো ঊর্ধ্বগতি, এখনো তো দাম কমতেছে না, সাধ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন। আমরা তো আশা করতেছি যে কমবে, আস্তে আস্তে একটা স্থিতিশীল অবস্থায় আসবে, কিন্তু আমরা আসলে সেই ফল পাচ্ছি না। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। যদিও আমাদের জন্য এটা একটু বেশি হয়, কিন্তু আমরা সবসময় আশা করি যে একটু কম হলে মনে হয় ভালো হয়, কিন্তু আসলে কম কখনোই হয় না। এদিকে বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার ঘটনা প্রতি সপ্তাহে অপরিবর্তিত থাকলেও মূল্য বৃদ্ধির পেছনে বিক্রেতারা হাজির করেন নতুন নতুন কারণ। চলতি সপ্তাহে মূল্য বৃদ্ধির জন্য তারা বেছে নিয়েছেন জ্বালানি সংকটের কারণে আমদানি স্বল্পতাকে। মুরগির বাজার ক্রাইসিস, দাম এখন একটু অনেক বেশি, এটা কোম্পানি বাড়ায় দেয়, আমাদের কোনো ফায়দা নেই। আমার 10-15 কেজি লাভ হলে আমরা বেচে লাই। সোনালী মুরগি 410 টাকা, আর দেশি হলো 690 টাকা, ব্রয়লার হলো 190 টাকা। এই হলো বাজারের অবস্থা। পাবলিক খাই যাচ্ছে, আমরা বেচতেছি। কিছু কিছু মাল আমদানি কমের কারণে এর জন্য দামটা একটু বেশি, আবার তেলের সমস্যার কারণে গাড়ির ভাড়া উড়া বেশি, এই জন্য জিনিসপত্র একটু দাম বাড়ছে। তবে পরিস্থিতি যাই হোক, বাজার থেকে শূন্য হাতে ঘরে না ফিরে বাজার করাই চাই। বাধ্য হয়েই তাই কেনাকাটার ফর্দ থেকে অনেক পণ্য ও পরিমাণ কাটছাট করে ঘরে ফিরছেন ক্রেতারা। জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটিতে সফররত দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়ে উভয় দেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো হয়েছে। এ নিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে দুই দেশ। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও নৈতিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে মালয়েশিয়া জানিয়েছে তারা একটি প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়ার পে নীতির আওতায় শ্রমিকদের জন্য শূন্য খরচ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশের প্রতিনিধি দল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ জানায়। দেশের 4 বিভাগে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী শনিবার রংপুরের কিছু এলাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে রোববার রংপুর ও সিলেটে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেটে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। একই সঙ্গে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে তাপমাত্রা ওঠানামা করলেও সারা দেশে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নীলফামারীতে প্রস্তাবিত বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় দলটি সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালটির জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, উত্তরাঞ্চলের 16 জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানটি কৌশলগতভাবে নির্বাচন করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং শিগগিরই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হবে। 1000 শয্যার এই হাসপাতাল দীর্ঘদিনের চিকিৎসার সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, গণপূর্ত, আমাদের এইচডি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তর এবং এনএপিডি, এই 4টা কারিগরি আমাদের প্রতিষ্ঠান, তারা ডিটেলস এই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করে এই কমিটিকে এবং একটা স্থাপত্য নকশা, থিমেটিক একটা নকশা তৈরি করে দেবেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুশিউল মুনির। তিনি জানান, গত 8 এপ্রিল হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় বরিশালের বানারীপাড়া উপজেলার 9 মাস বয়সী রাকিব ও মুলাদির 2 বছর বয়সের সাদিয়া। শুক্রবার 1 ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিচালক আরও জানান, হাসপাতালে বর্তমানে 92 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে গত 24 ঘন্টায় 31 জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত 24 ঘন্টায় 28 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারত সীমান্তের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, গতকাল রাতে সালেহ সহ ৩ জন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা খাসিয়াদের একটি সুপারি বাগানে অবস্থান করলে খাসিয়া সম্প্রদায়ের লোকজন কয়েকটি ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে তার সঙ্গে থাকা অন্য ২ জন সালেহকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। এদিকে আজ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরুর কথা জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন লখনৌ সুপার জায়ান্টস এলএসজির শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ালিন্দু হাসারাঙ্গা। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো জানিয়েছে, হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। ৩২ বছর বয়সী লিন্ডে এখনও আইপিএলে খেলেননি। এর আগে গত ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। ESPN ক্রিক ইনফোর খবর অনুযায়ী আইপিএলে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেতে হলে যে ফিটনেস পরীক্ষা দেয়া বাধ্যতামূলক ছিল, চোটের কারণে হাসারাঙ্গা তাতে অংশ নিতে পারেননি। সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে 2টি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী 6 জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর 9 জুন অ্যালাবামার অরবানে জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এদিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। যে গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান। আর তাই বিশ্বকাপের আগে এই 2টি ম্যাচকে দল গুছিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন কোচিং স্টাফরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার, সংসদে অর্থমন্ত্রী। জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পাস। এবং সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।